প্রথম ভোট ছিল, সেই হিসেবে অনুভূতি অনেক ভালো। যাকে ভোট দিয়েছি সে যদি জয়যুক্ত হয় তাহলে আমি খুব খুশি হব। যাকে ভোট দিলাম সে ব্যক্তি যেন আমার এলাকার হয়ে কিছু চাইতে পারে। যেই আসবে আশা করি ভালো কাজ করবে আমাদের জন্য। জাতীয় নির্বাচন ও গণভোট শেষে গণনা শুরু। পরিবেশ নিয়ে সন্তোষ ভোটারের, আস্থা ফেরার দাবি সিইসির। মুক্তির দিন আখ্যা প্রধান উপদেষ্টা। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই, নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের আশা তারেক রহমানের। আন্দোলনে শরিক সহ সবাইকে নিয়ে পরিচালনা করবেন দেশ। দ্রুত ফল ঘোষণার আশা। আমরা অন্তত এতটুকু অবশ্যই প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই আমরা কম বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করব। এবং নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন দেশের যাত্রা। মিরপুরে নিজ আসনে ভোট দেওয়ার পর জামায়াত আমির। জয়ের প্রত্যাশা এনসিপি নেতা নাহিদের। এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন। আপনারা দেখছেন নির্বাচনের সময় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে ৭২ ঘন্টার সময় টেলিভিশনের বিশেষ সম্প্রচারে আপনাদের সঙ্গে আছে আমি জাফর সাদিক। সারা দেশে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ভোট গ্রহণ। এই মুহূর্তে চলছে ভোট গণনা এবং কেন্দ্রে কেন্দ্রে আমাদের সহকর্মীরা সেখানে ভোট গণনার খবর জানাচ্ছেন। ভোট গণনার খবর জানার জন্য আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যাব এবং সেখান থেকে আমরা জানবো যে আসলে ভোট গণনার কি অবস্থা চলছে। রোজা। ধন্যবাদ জাফর। আমি আপনাদেরকে জানিয়ে দিব, সারা দেশ থেকে আমাদের প্রতিনিধিরা সকাল থেকে জানাচ্ছিলেন যে তারা আসলে ভোট গ্রহণের যাবতীয় খবরাখবর। এই মুহূর্তে আমার যে সহকর্মী আছেন ফেরদৌস লিপি আছেন চট্টগ্রামে, তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। চট্টগ্রামের ভোট কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়েছে এবং যারা দায়িত্বরত নির্বাচন কর্মকর্তারা আছেন 4:30 পর্যন্ত যারা ভোট কেন্দ্রের মধ্যে অবস্থান করছিলেন তাদের তো ভোট গ্রহণ করেছেন। অল্প কিছু সংখ্যক যারা ভোটার ছিলেন তাদেরও ভোট কিন্তু নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম নগরীর যে আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র সেই কেন্দ্রে রয়েছে এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু সারাদিন চট্টগ্রামের যে ভোট কেন্দ্রগুলোতে সেখানে আমরা দেখেছি যে ভোট দিয়েছেন ভোটাররা এবং 3টা পর্যন্ত আঞ্চলিক যে নির্বাচন অফিস সেখান থেকে জানানো হয়েছে প্রায় 44% ভোট পড়েছে, অর্থাৎ 4টা পর্যন্ত সেটা হয়তো আরো আমরা বলতে পারি যে 50%-এর কাছাকাছি হয়তো যেতে পারে, যদিও আঞ্চলিক অফিস থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। এবং সকাল 7:30টায় যখন ভোট শুরু হয় তার আগে থেকে আমরা দেখেছি যে ভোটারদের যে উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে নারী ভোটার এবং তরুণ ভোটারদের কিন্তু আমরা ব্যাপক উপস্থিতি দেখেছি চট্টগ্রাম নগরীর যেসব ভোট কেন্দ্রে আছে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা নিজেদের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু একটা নিরাপত্তা চাদরে সব ঢাকা ছিল। বিশেষ করে চট্টগ্রামের যে ভোট কেন্দ্রগুলো আছে, ভোট কেন্দ্রের অভ্যন্তরে যে নিরাপত্তা সেটা যেমন ছিল, বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদের যে নিরাপত্তা, এই 3 স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ সদস্য তারা কিন্তু ভোট কেন্দ্রের বাইরে যে দলীয় নেতাকর্মী তাদেরকে অবস্থান নিতে দেয়নি, শুধুমাত্র যারা ভোটার তাদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা কিন্তু চট্টগ্রামের যে 16টি আসন সেই 16টি আসনে তেমন কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি, অর্থাৎ সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করেছেন যারা প্রার্থীরা আছেন তারাও এখনো পর্যন্ত কোনো ধরনের অভিযোগ, বড় কোনো অভিযোগ তারা করেননি। আর ভোটার যারা আছেন তারাও কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত কেন্দ্রে ছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত বড় কোনো অভিযোগ কিন্তু আমরা ভোটারদের পক্ষ থেকেও জানতে পারিনি। এবং এখন কিন্তু কেন্দ্রে কেন্দ্রে যে ভোট সেটা গণনা চলছে, তারপরে যে রিটার্নিং কর্মকর্তার অফিসে যে সেন্ট্রালি ভোট গণনা সেটা হবে। এবং আপনি জানেন যে চট্টগ্রাম অঞ্চলে কিন্তু 3 জন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন এবং বিশেষ করে জেলা স্টেডিয়ামের ওখানে একটা গণনা করা হবে আর বিভাগীয় কমিশনার অফিসে একটা স্থাপন করা হয়েছে। এই 2টা কেন্দ্র থেকে ভোটের যে ফলাফল সেগুলো প্রকাশ করা হবে। যদিও আমরা এখন
দেখতে পাচ্ছি যে বিশেষ করে যারা দলীয় নেতাকর্মীরা আছেন তারা বাইরে অবস্থান করছেন এবং যারা উৎসুক জনতা আছেন তারা অনেকে আসলে ঘুরে ঘুরে দেখছেন। অর্থাৎ চট্টগ্রামে কিন্তু এই যে সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত যে ভোট গ্রহণ হয়েছে, সে ভোট গ্রহণ কিন্তু নির্বিঘ্নে হয়েছে, উৎসবের সাথে হয়েছে এবং ভোটাররা আশা করছেন যে বহুল প্রতীক্ষিত যে ভোট তারা দিতে পেরেছেন, সেই ভোটের সাক্ষী হতে পেরেছেন। এবং বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের জন্য একটা অনন্য দিন, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন, পাশাপাশি যে গণভোট, সেই গণভোট কিন্তু এইবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে প্রথম ভোটার যারা আছেন তারা যেমন উচ্ছ্বসিত ছিলেন, যারা বয়স্ক ভোটার কিংবা তরুণ ভোটার ছিলেন তারাও কিন্তু আমাদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন যে বয়স্ক ভোটার যারা, তারা বলছেন যে জাতীয় সংসদের ভোট হয়তো তারা এর আগে দিয়েছেন, কিন্তু গণভোটের যে ভোটাধিকার সেটা কিন্তু তারা এবারই প্রথম দিয়েছেন। আর যেহেতু একটা বড় পরিবর্তনের পর নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে তারা তাদের যে জনপ্রতিনিধি, তারা জনপ্রতিনিধির কাছে প্রত্যাশা করেন যে আকাঙ্ক্ষা থেকে এই ভোট অনুষ্ঠিত হয়েছে, জনপ্রতিনিধিরা কিন্তু সে আকাঙ্ক্ষা ধারণ করে একটা রাষ্ট্র বিনির্মাণ করবেন, এমন প্রত্যাশা কিন্তু জানিয়েছেন। এবং চট্টগ্রামে যে 16টা আসন, সেই 16টা আসনে আমরা দেখেছি মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কিন্তু বিএনপি এবং জামায়াতে ইসলামের যে প্রার্থী আছেন তাদের মধ্যে। এবং চট্টগ্রাম নগরীর যে 16টা জেলার যে 16টা আসন, তার মধ্যে কিন্তু 10টা হচ্ছে জেলা পর্যায়ে এবং এর বাইরে 3টি যে আসন আছে সেই 3টি আসন কিন্তু নগরীতে, এবং অন্য যে 3টি আসন আসেন সে আসন কিন্তু দেখা গেছে নগর এবং জেলা মিলে। অর্থাৎ বলতে পারি যে সমগ্র 16টা আসনে কিন্তু বেশ উৎসবপূর্ণ পরিবেশে ভোট যে হয়েছে চট্টগ্রামে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা চলে যাব নোয়াখালীতে, আতাউর কাউসার আছেন, তার কাছে সর্বশেষ পরিস্থিতি জানবো। আছি নোয়াখালী 3 আসনের বেগমগঞ্জ উপজেলার একটি কেন্দ্রে। নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং আমি যে কেন্দ্রে আছি এই কেন্দ্রে মোট 7টি বুথ ছিল, অর্থাৎ 7টি বুথ থেকে যে ভোটের বাক্সগুলো, সেই বাক্সগুলো বর্তমানে আনা হয়েছে এখানকার প্রিজাইডিং অফিসারের রুমে এবং এখানে ভোট যেই ব্যালটগুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই চলছে। এবং ব্যালট যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটি একটু জানিয়ে রাখি যে এখানে যারা পোলিং এজেন্ট ছিলেন তারা এখান থেকে ব্যালটগুলো বাছাই করেন এবং বাছাই করার সময় তারা দেখেন যে ভোটটি ঠিকভাবে পড়েছে কিনা, বা এখানে যে সিলটি দেয়া হয় সে সিল দেওয়ার ক্ষেত্রে কিছু নির্ধারিত নিয়মকানুন রয়েছে যে মার্কা, সে মার্কার উপরেই সিলটি দিতে হবে। যদি সে মার্কার পাশে খালি জায়গায় সিল দেওয়া হয় তাহলে কিন্তু হিসাব করা হয়। এবং একই সাথে কোনো সিল দেওয়া হয় যদি কিন্তু সেই সিলটির ছাপ যখন কাগজ ভাঁজ করা হয় তখন অন্য কোনো মার্কার উপরে সেটির একটি প্রতিচ্ছবি তৈরি হয়েছে বা কোনো ছাপ পড়েছে তাহলেও কিন্তু সেই ভোটটি বাতিল হয়ে যায়। তো এই জিনিসটি সম্পর্কে এত বছর ধরে আমরা সকলেই কিন্তু পরিচিত। এবছর নতুন যে বিষয়টির সাথে আমাদের পরিচিত হতে হচ্ছে সেটি হচ্ছে গণভোটের যে বিষয়টি। আপনারা দেখতে পাচ্ছেন 2 রঙের 2টি ব্যালট এখানে আছে এবং 2 রঙের ব্যালটই কিন্তু এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আলাদা আলাদা করছেন। এর মাঝে সাদা ব্যালটটি হচ্ছে যেটি জাতীয় নির্বাচনের জন্য। এখানে আমি যে কেন্দ্রে আছি, যে আসনে আছি, এখানে মোট 7 জন প্রার্থী, 7 জন প্রার্থীর 7টি প্রতীক এই ব্যালটে আছে এবং গোলাপি যে ব্যালটটি এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে মণিপুর উচ্চ বিদ্যালয়ে আছি আমি। কিছুক্ষণ আগেও এখানে ভোট গণনা শুরু হয়েছে। ব্যালট বক্স থেকে যেই ভোট পড়েছে এবং গণভোট পড়েছে সেগুলো খুলে তারা একেবারেই মেঝেতে ঢেলে রাখার পর তারপর আমরা দেখেছি যে সেগুলো আলাদা আলাদা করে রেখে এখন যদি একটু দেখাতে চাই যে ব্যালট বাক্সগুলো থেকে এখন যে কার্যক্রমটি চলছে সেটি হচ্ছে যে গণভোটের যে ব্যালট এবং যেই ভিডিও যে ব্যালটের
ছবি আমরা দেখছি এবং গণভোটের যে ব্যালট সেগুলো আলাদা আলাদা করা হচ্ছে এবং পরবর্তীতে এগুলো তারা গণনা করবে এবং সেগুলো গণভোটে হ্যাঁ ভোট না ভোট কি পরিমাণ পড়েছে সেগুলো তারা গণনা করে আলাদা আলাদা করবে। তার আগে তারা এখন গণভোটের যে ব্যালটটি সেটি এবং নির্বাচনের যে ভোটের যে ব্যালট সেটি আলাদা আলাদা করে তারা সাজিয়ে রাখছেন এবং সেগুলোর সংখ্যা বিবেচনা করে তারা বিভিন্নভাবে সে কোন মার্কায় কত ভোট পেয়েছে, কোন প্রার্থী কত ভোট পেয়েছে সেগুলো তারা হিসেব করে তারা সেগুলো এই কেন্দ্রে প্রতিটি কেন্দ্র থেকে তারা আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করবে। এই যে এই মণিপুরি উচ্চ বিদ্যালয়ে প্রায় 13,000 ভোটার রয়েছে এবং এই 13,000 ভোটারের মধ্যে যেই পরিমাণ ভোট এখানে কাস্ট হয়েছে সেটি তারা হিসেব করার পরে আস্তে আস্তে কেন্দ্রভিত্তিক যে ফল সেটি তারা এখানে ঘোষণা করবে এবং ঘোষণা করার পরে তারা সেটি আনুষ্ঠানিকভাবে এখানে যে আসনের পরে এটি ঢাকা 15 আসনে একটু জানিয়ে রাখি এই আসন থেকে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এই আসনে ভোট দিয়েছেন, এই কেন্দ্রে ভোট দিয়েছেন এবং এখানে যেহেতু তার এলাকা, তার ভোট কেন্দ্র এবং ভোটারদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা আছে যে তার আসলে এখানে জয়ী হওয়ার যে সম্ভাবনা সেটি অনেকেই তার এখানে যারা এজেন্ট আছে জামায়াতে ইসলামে তারা অনেক বেশি দেখছে। তবে অন্যান্য প্রার্থী যারা আছে তারাও আশা করছে যে যেহেতু এই এলাকায় তারাও দীর্ঘদিন ধরে এখানে আছে, পাশাপাশি তারাও বিভিন্নভাবে তাদের যেই এই এলাকায় থেকে প্রার্থীদের হয়ে কাজ করার প্রতিশ্রুতি তারাও ব্যক্ত করেছেন। তো সব মিলিয়ে সেই বিষয়গুলো তারা গুরুত্ব দিয়েছেন এবং যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেকেরই আসলে আশা করছেন যে তারা আসলে শেষ হাসিটি হাসতে চান। তবে সকাল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা বলি, এই কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা চোখে পড়েনি। পাশাপাশি রাজধানীর বেশ কিছু কেন্দ্রে ঢাকা 15 আসন সহ আমি ঢাকার বেশ কয়েকটি আসনে ঘুরেছি। 8 থেকে 10টি আসনের মধ্যে বেশিরভাগ আসনেই আমরা যাওয়ার চেষ্টা করেছি, ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করেছি, পোলিং এজেন্ট, পাশাপাশি পোলিং অফিসার, পাশাপাশি প্রিজাইডিং কর্মকর্তা সবার সাথে আমরা কথা বলেছি। সবাই যেটি বলেছে যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া একেবারে শান্তি, সুষ্ঠু এবং নিরাপদ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, সংঘর্ষ সেরকম বড় ধরনের ঘটনা ঘটেনি। ঢাকা 8 আসনের একটি ঘটনা ছাড়া আর বাকি শান্তিপূর্ণভাবেই এই ভোট কার্যক্রম শেষে এখন যে গণনার যে প্রক্রিয়াটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম সেটি চলছে এবং এই গণনা শেষ হলে প্রথমে যে প্রক্রিয়াটি তারা অনুসরণ করছে সেই প্রক্রিয়াটি হচ্ছে যে গণভোটের যে ব্যালট সেটি আলাদা করে রাখছেন এবং নির্বাচনের যে ব্যালট সেটি আলাদা করে রাখছেন এবং আলাদা আলাদা করে তারপর তারা গণনা করছেন এবং গণনার শেষে আনুষ্ঠানিকভাবে যে একটি ফলাফল তারা কেন্দ্রভিত্তিক তারা এখান থেকে ঘোষণা করবেন। এর পরবর্তীতে যে আসন ভিত্তিক যে ফলাফলটি সেটি আসন ভিত্তিক ফলাফলও ঘোষণা করা হবে। সার্বিকভাবে যেই জায়গাটিতে মনিটরিং করা হচ্ছে, পরবর্তীতে আমরা বিভাগীয় কমিশনের কার্যালয় এবং ফাইনালি নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা কিন্তু ফলাফল জানতে পারবো। এই যে ঢাকা 15 আসন, এই 15 আসনে জামায়াতের আমির তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কিছুক্ষণ আগেও ঘোষণা করেছেন যে এই আসন থেকে তিনি যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার যারা এজেন্ট আছে, তার যারা কর্মী সমর্থক আছে তাদেরকে তিনি বলেছেন যে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত যাতে কোনোভাবেই কেন্দ্র ছেড়ে না যাওয়া হয় এবং ফলাফল শেষ দেখার পর্যন্ত তারা তাদের সমর্থকদের কেন্দ্রের আশেপাশে অবস্থান করতে বলেছেন। যাদের কেন্দ্রে প্রবেশের অনুমতি আছে তারা কেন্দ্রে থাকতে হবে। আমরা ক্ষমতাসীন অন্যান্য যে সকল দল বা সংগঠন এই নির্বাচনে অংশগ্রহণ করেছে সবার সাথে সবারই আসলে একটি দাবি আসলে সবাই করেছে এবং সবাই এটি বলেছে যে যাতে যেইভাবে শান্তিপূর্ণভাবে ভোটটি অনুষ্ঠিত হয়েছে ফলাফলটিও তারা এই যে ব্যালটের মাধ্যমে জনগণ যেই রায়টি দিয়েছে সেই রায়টি তারা মেনে নেবেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেজন্য নিজেদের কর্মীদের যেরকম সতর্ক করেছেন, পাশাপাশি বিরোধী দলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকেও তারা সতর্ক করেছেন এবং বলেছেন যে তারা এই ভোটের যে সংস্কৃতি চালু হলো, এই যে সংস্কৃতি এটি যাতে আরও ভালোভাবে সামনের দিকে এগিয়ে যায়। এই কেন্দ্রে যে ঘটনাটি ঘটেছে সেটি যদি আমরা একটু যদি বলি যে জামাতের আমির তিনি কিন্তু আসলে এই আসনে যিনি বিএনপি প্রার্থী তার সাথে দেখা হওয়ার পর কোলাকুলি করেছেন। এই যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং এই সম্পর্ক নিয়েই কিন্তু আসলে সামনের দিনে বাংলাদেশের রাজনীতি এগিয়ে যাবে বলে প্রার্থীরা প্রত্যাশা করেছে। এই যে ব্যালটের বক্স খোলা এবং গণনা এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আমাদের আরেক সহকর্মী আছেন রায়দুল ইসলাম শুভ, একটু তার কাছে যেতে চাই। শুভ, কি পরিস্থিতি দেখছেন আপনারা ওখানে?
মাসুদ, আপনি যেমনটা বলছিলেন আমাদেরকে, ওনার যে 15 আসনের মতো কিন্তু আমি এখন আছে ঢাকা 14 আসনের মিরপুর কমার্স কলেজে। এখানেও কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে ঠিক 4:30টায়। শেষ করার পর এখানে যারা দায়িত্বে আছেন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোট গণনার যে কার্যক্রম, সেই কার্যক্রমটি কিন্তু এই মুহূর্তে চলমান অবস্থায় আছে। এবং এখানে প্রিজাইডিং অফিসার সহ যারা এখানে কর্মরত আছেন তারা আসলে কতগুলো ব্যালট পেপার এখানে এসেছে এবং কতগুলো আসলে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করেছেন তারা সব কিছু মিলিয়ে হিসাব মিলিয়ে কিন্তু তারা এখন সেই কার্যক্রমটি কিন্তু চলমান রেখেছে। আমরা যদি 14 আসনের কথা বলতে চাই, যে বিকেলে 4:30টায় ভোট গ্রহণ যখন শেষ হয় আনুষ্ঠানিকভাবে, ঠিক তার কিছু আগ মুহূর্তে কিন্তু এই এলাকার অন্য কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি যে কিছুটা অসঙ্গতি আমরা দেখতে পেয়েছি, যে বিশেষ করে ভোট কেন্দ্রে যারা সেনাবাহিনী সদস্য যারা ছিলেন তারা কিন্তু দেখে যাচ্ছে যে একটি কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না বলে আমরা কিন্তু দেখতে পেয়েছি, এবং গণমাধ্যম কর্মীদের সেই কেন্দ্রে কোনোভাবে কিন্তু সেই প্রবেশ করতে দেওয়া হয়নি। এরকম বেশ কিছু ঘটনা থাকলেও তবে সার্বিকভাবে যদি বলতে চাই এই আসনটিতে তেমন কোনো ঘটনা বা তেমন কোনো ধরনের আসলে অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হতে হয়নি বলে আসলে আমরা এই আসনের দায়িত্বে থাকা যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন। তা এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা দায়িত্বরত আছেন প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য যারা, তারা কিন্তু এই মুহূর্তে সেই ব্যালট পেপারগুলো আসলে গণনা করে যেই মার্কা আছে, যেই আসনগুলোর সেই আসনের মার্কাগুলোকে আসলে তারা আলাদাভাবে আসলে আলাদা করে তারপরে সেইটি আসলে কোনটিতে কোন মার্কায় কত ভোট পড়েছে সেই ভোটটি আসলে গণনা করা হবে এবং সেই পরেই কিন্তু আসলে ফলাফলটি ঘোষণা হবে। যেহেতু আমরা জানি যে ঢাকা 14 আসনের 137টি কেন্দ্রের কথা আমরা যেমনটা যা বলি, সেই কেন্দ্রের কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে এখানে 3জন যেই প্রার্থী আছেন তার মধ্যে জামাতের ব্যারিস্টার আর্মেন, এবং এরপরে দেখা যাচ্ছে যে বিএনপির তুলি সহ এখানে স্বতন্ত্র রয়েছেন সাজু নামে একজন। ইনারা কিন্তু আজ এই ঢাকা 14 আসন থেকে মূল প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে এই 12টি প্রার্থী কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তার মধ্যে কিন্তু মূল হিসেবে কিন্তু এই 3জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে। এবং আমরা আজকে সারাদিনের যদি সকাল থেকে শুরু করে বিকেলের পর্যন্ত, সকালে কিছুটা কম থাকলেও দুপুর বেলা বাড়ার সাথে সঙ্গে আমরা ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ্য করতে পারি। তবে বিকেলের দিকে অর্থাৎ 4টার পর থেকে কিন্তু ভোটারদের যেই উপস্থিতি সেই অফিসটা আবার কিন্তু কিছুটা কমে আসে। তো অর্থাৎ দেশের যে সার্বিক পরিস্থিতি রয়েছে, বিচ্ছিন্ন ঘটনার কথা যদি বলতে যাই, সেই পর্যন্ত অন্যান্য আসনের মধ্যে এক কথায় 14 আসনের যদি অবস্থা অন্যান্য আসনের অবস্থার চেয়ে অনেকটাই কিন্তু ভালো বলে আসলে যেমনটা আমরা সার্বিক চিত্রের কথা দেখেছি। তো ঢাকা 14 আসনের তো খবর এটা আমরা দেখছিলাম, এখন গণনার কার্যক্রম সেটি আসলে চলমান আছে। এখন আমরা একটু ঢাকা 16-র কী অবস্থা সেখানে যেতে চাই। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী বুলবুল রেজা। বুলবুল, আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানে মোট 5টি কেন্দ্র রয়েছে। এটি ঢাকা 16 যে সংসদীয় আসনটি রয়েছে সেই ঢাকা 16 সংসদীয় আসনের 5টি কেন্দ্র। এখানে 2টি মহিলাদের কেন্দ্র রয়েছে এবং 3টি রয়েছে পুরুষদের কেন্দ্র। আমরা দেখেছি সেই সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছিল। একেবারে নির্ধারিত সময় অর্থাৎ 4:30-এ কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে যারা কেন্দ্রের ভেতরে ছিলেন সেই সময়ের পরেও তাদেরকে কিন্তু ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং তার পরপরই গেট তালা মেরে দেওয়া হয়েছে, অর্থাৎ 4:30টার পর আর কাউকে কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আমরা দেখেছি এখানকার যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ যেহেতু 5টি কেন্দ্র রয়েছে, আমি 5টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গেই কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছেন যে এই 5টি কেন্দ্রে প্রায় 20,000 ভোটার রয়েছে এই 5টি কেন্দ্রের 16 আসনের। এর মধ্যে দুপুর 3টা থেকে 3:30টার মধ্যে তারা যে তথ্য দিয়েছিলেন তাতে
46 থেকে কোনো কেন্দ্রে 48% পর্যন্ত ভোট কিন্তু কাস্ট হওয়ার কথা তারা আমাদেরকে বলেছিলেন। তবে তারা আশাবাদী ছিলেন যে হয়তো শেষ পর্যন্ত অর্থাৎ 4:30 পর্যন্ত 50% মতো ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি 4:30টার পরপরই তারা এই ভোট বাক্সগুলো অর্থাৎ ব্যালট বাক্স যেগুলো সেগুলো কিন্তু সিলগালা করে একটি নির্দিষ্ট কক্ষে নিয়ে আসা হয়েছে, প্রিজাইডিং কর্মকর্তার কক্ষে। তারপরে এখানকার যারা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বা পোলিং অফিসার রয়েছেন এবং প্রতিটি যারা সংসদ সদস্য হিসেবে এই আসনে 11 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন ধানের শীষ দাঁড়িপাল্লা সহ, তাদের একজন করে পোলিং এজেন্ট কিন্তু এখানে ভোট গণনায় সহায়তা করছেন। এবার কিন্তু 2 ধরনের ব্যালট, একটি হচ্ছে সাদা ব্যালট, আরেকটি হচ্ছে গোলাপি রঙের ব্যালট। সাদা ব্যালট যেটি সেটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন যেটি তার জন্য, এবং গোলাপি ব্যালট যেটি সেটি কিন্তু গণভোটের জন্য। আমরা প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই 2টি ব্যালট প্রথমে আলাদা করা হবে। আমরা কিন্তু তেমনটি দেখছি যে প্রথমে এই কক্ষের মধ্যেই কিন্তু যে গোলাপি ব্যালটগুলো রয়েছে অর্থাৎ গণভোটের যে ব্যালট সেটি প্রথমে আলাদা করা হচ্ছে। পরবর্তীতে সাদা যে ব্যালটগুলো রয়েছে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সেগুলো আলাদা করার পর এগুলো গণনা করা হবে। গণনা করার পর একটি তালিকা তৈরি করা হবে অর্থাৎ কে কোন প্রতীকে কত ভোট পেয়েছেন সেটি কিন্তু এখানে টানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে এখানে ঘোষণা করার পর এই ফলাফল তারা কিন্তু ঢাকার যে আঞ্চলিক কর্মকর্তার কার্যালয় রয়েছে বা বিভাগীয় কমিশনার কার্যালয় রয়েছে সেখানে পাঠাবেন, সেখান থেকে কিন্তু নির্বাচন কমিশনে পাঠাবে। তো সকাল থেকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল। এই মুহূর্তেও কিন্তু এই কেন্দ্রগুলোর বাইরে এবং ভেতরে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমি যে কেন্দ্রটিতে রয়েছে অর্থাৎ 5টি কেন্দ্র রয়েছে সেখানে ঘটেনি। এখানকার যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বা প্রিজাইডিং কর্মকর্তা তারা যেটি জানিয়েছেন কোনো পোলিং এজেন্ট অর্থাৎ বিভিন্ন প্রার্থীদের যে পোলিং এজেন্ট রয়েছে ধানের শীষ দাঁড়িপাল্লা বা অন্যান্য তাদের পক্ষ থেকে কিন্তু তারা কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত পাননি। তারা যেমনটি বলছেন যে এই যে 5টি কেন্দ্র রয়েছে অর্থাৎ নারীদের জন্য 2টি এবং পুরুষদের জন্য 3টি, এই 5টি কেন্দ্রেই তারা সেই সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত কোনো ধরনের ঝামেলা ছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই খুব সহজেই যারা ভোটার ছিলেন এই এলাকার সম্মানিত ভোটার এই কেন্দ্রে যাদের ভোট তারা কিন্তু খুব সহজেই ভোট প্রয়োগ করতে পেরেছেন। এবং ভোটারদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে সেই সকাল থেকেই কিন্তু বিকেল পর্যন্ত তারা উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিয়েছেন। আমাদের অন্যান্য যারা রিপোর্টার রয়েছেন আমরা আসলে এখন অন্য খবরগুলো জানবো। জামায়াতের যে কার্যালয় রয়েছে মগবাজারে সেখানে ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেই ব্রিফিং এ চলে যাব। আছেন এর সাথে 11 দলীয় আমাদের নির্বাচনী অক্ষয়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। জামাত ইসলামের পক্ষ থেকে এখানে আছেন আমাদের সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব মাওলানা আব্দুল হালিম এবং জামাতের কেউ আছেন কিনা অন্যান্য আর কিছু আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এখানে আছেন। এনসিপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন আছেন সহ একটু পরিচয় দিয়ে দেন। এলডিপির অধ্যক্ষ জি আলতাফ বলছেন জি, এরপরে একটু বলে ভাই বলেন। আব্দুল হাফিজ খসরু প্রচার সম্পাদক খেলাফত মজলিস। এসএম জিয়াউল আনোয়ার প্রকাশনা বিষয়ক সম্পাদক সেন্ট্রাল কমিটি জাগপা। জি ঠিক আছে। জি আমরা আমাদের আরও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা আছেন, আপনারা চেনেন, আমরা আমাদের প্রেস রিলিজে নামগুলো দিয়ে দেব। তো সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার জাতীয় এই নির্বাচন, এই জাতীয় অনুষ্ঠান এবং জাতীয় উৎসব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সকালেই বলেছিলাম যে দীর্ঘ প্রত্যাশার এই নির্বাচন পুরো জাতি দীর্ঘদিন থেকে অপেক্ষা করছে, যেহেতু গত তিনটি নির্বাচন 2014, 2018 এবং 2024-এ এই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি, বরং নির্বাচন ব্যবস্থাকে ফেসিবাদী সরকার ধ্বংস করেছিল।
বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সব কিছুকেই তারা ধ্বংস করেছিল। এই ধ্বংসস্তূপের উপর 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আসছেন, অন্তর্বর্তীকালীন সরকারের 3টি অগ্রাধিকার ছিল। এর মধ্যে ছিল বিচার, সংস্কার এবং এই যে নির্বাচন আজকে যেটি অনুষ্ঠিত হলো এবং তার ফলাফলের জন্য আমরা এখন অপেক্ষা করছি। এবং আমরা দেখেছি যে এই নির্বাচনে অংশগ্রহণের জন্যে বাংলাদেশের মানুষরা গভীর আগ্রহের সাথে ছিলেন এবং তারা সেটাতে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে শহর অঞ্চলে যারা ছিলেন, গ্রামে তারা দলে দলে গিয়েছেন, ট্রেনে, বাসে, লঞ্চে, বিভিন্নভাবে বাড়িমুখী হয়েছেন, তারা ঘরমুখী হয়েছেন এবং আজকে সেই সুযোগ তারা পেয়েছেন, সুন্দরভাবে তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সরকারের কমিটমেন্ট ছিল, নির্বাচন কমিশনের কমিটমেন্ট ছিল। তারা সেই কমিটমেন্ট কতটুকু পূরণ করতে পেরেছেন দেশবাসী সেটার সাক্ষী দেবেন। আমরা দেখেছি যে সকালবেলা বিপুল সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়েছেন, ভোর থেকেই 7:30 থেকেই মানুষের দীর্ঘ লাইন আমরা দেখেছি, আপনাদের মাধ্যমে, বিভিন্ন মিডিয়া হাউসের মাধ্যমে আমরা দেখেছি এবং মানুষ অংশগ্রহণ করেছেন। সর্বশেষ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা বলবেন যে কত % ভোট মানে ভোটাররা অংশগ্রহণ করছেন বা কাস্ট হয়েছে গিয়ে। সর্বশেষটা আমরা এখনও পাইনি। যেটা তারা বলেছেন 36,000 সেন্টারের কথা বলেছেন আর 47.something বলেছেন, সেটা পুরোপুরি যখন আসবে তখন বোঝা যাবে। আমাদের জানা মতো 42,500 মতো সেন্টারের রেজাল্ট আমরা পাবো। একটি আসনের যেহেতু ভোট স্থগিত আছে এই জন্য প্রায় 42,500 সামথিং সেন্টারের রেজাল্ট পাওয়ার কথা। তো এইটা হয়তো তারা ইতিমধ্যেই সম্পন্ন করে আমাদেরকে জানাবে। এখন নির্বাচনের জন্য তারা গণনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পোস্টাল ব্যালটের গণনা হবে, গণভোটের গণনা হবে এবং মূল যেটি জাতীয় সংসদের ব্যালটগুলো গণনা হবে। অর্থাৎ 3টি ব্যালট একসাথে গণনা হবে। আমরা এবং দেশবাসী গভীর আগ্রহের সাথে আমরা অপেক্ষা করব যাতে আমরা যথাসময় দ্রুততম সময়ের মধ্যে আমরা ফলাফলটা পেতে পারি। আমরা মনে করি যে এই নির্বাচনে সবার আন্তরিকতা ছিল, সবাই চেষ্টা করেছেন। এই চেষ্টার ফসল হিসাবে বাংলাদেশের ইতিহাসের জানাচ্ছিলাম যে মিরপুরের যে ঢাকা 16 সংসদীয় আসনটি রয়েছে, সেই সংসদীয় আসনে 137টি কেন্দ্র রয়েছে। সেই 137টি কেন্দ্রের মধ্যে 5টি কেন্দ্রের ফলাফল অর্থাৎ আমরা এই যে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখান থেকে জানতে পারবো। এখানে প্রায় 20,000-এরও বেশি ভোটার রয়েছে এবং কাস্টিং ভোটের যে পরিসংখ্যান সেটি আমরা বলছিলাম যে 46 থেকে 47% ভোট এখানে পড়েছে। এখানকার যারা দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন এবং আমরা 4:30টার পরপরই দেখেছি যে 4:40 কিন্তু ভোট গণনা। প্রথমে এই ব্যালট বাক্সগুলো কিন্তু বিভিন্ন কক্ষ থেকে একটি কক্ষে নিয়ে আসা হয়েছিল। সেখানে যারা পোলিং এজেন্ট রয়েছে বিভিন্ন দলের, সেই পোলিং এজেন্টদের সামনেই কিন্তু সেই বাক্সগুলো খোলা হয়েছে। পরবর্তী মেঝেতে সেই বাক্সগুলোর যে ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো ঢালা হয়েছে এবং 2 ধরনের ব্যালট এবারেই কিন্তু গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়ার কারণে 2 ধরনের ব্যালট রয়েছে, একটি গোলাপি ব্যালট আর একটি কিন্তু সাদা রঙের ব্যালট। এই 2টি ব্যালটই আলাদা করা হচ্ছে। আলাদা করার কাজ শেষ হওয়ার পরপরই কিন্তু এটি গণনা করা হবে। এখন আমরা দেখছি যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ব্যালটগুলো রয়েছে এর মধ্যে হলুদ গোলাপি রঙের যে ব্যালটগুলো রয়েছে সেগুলো কিন্তু গণনার কার্যক্রম চলছে। অর্থাৎ প্রথমে গণভোটের যে ব্যালটগুলো রয়েছে সেগুলো গণনা করা হবে, পরবর্তীতে সাদা ব্যালট অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন সেগুলো গণনা করা হবে এবং প্রিজাইডিং কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে তার পরপরই তারা পোলিং এজেন্টদের সামনেই কিন্তু এগুলা গণনা করার পর তারা একটি শিট বা তালিকা তৈরি করবে। সেই তালিকাটি কিন্তু নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে। এখানে যারা পোলিং এজেন্ট রয়েছেন তাদের স্বাক্ষর থাকবে, প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বা এই যে ঢাকা 16 কেন্দ্রে যে দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনিও কিন্তু এই কেন্দ্রে রয়েছেন, অর্থাৎ এই মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। তার পরপরই কিন্তু সবার সামনে এই ফলাফলগুলো ঘোষণা করার পর তারা ঢাকার যে বিভাগীয় কমিশনারের কার্যালয় সেখানে ফলাফল পাঠাবেন। পরবর্তীতে
সেই ফলাফল কিন্তু জাতীয় অর্থাৎ নির্বাচন কমিশন যে রয়েছে সেই নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। তো এখন পর্যন্ত আমরা যেটি বলছিলাম যে প্রায় 1 ঘন্টার মতো কিন্তু অতিবাহিত হয়ে গেছে যে ভোট ফলাফল গণনার, অর্থাৎ 2টি ব্যালটই গণনা করা হচ্ছে এবং হয়তো 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে এই ভোটগুলো গণনা শেষ হওয়ার পর্যন্ত। ততক্ষণ আমরা রয়েছি। এই ছিল মোটামুটি আমার কাছে ঢাকা 16 যে সংসদীয় আসন, সেই 16 সংসদীয় আসনের ভোট গণনার সবশেষ খবর। গণনা শেষ হওয়ার পর্যন্ত ততক্ষণ আমরা রয়েছি। এই ছিল মোটামুটি আমার কাছে। জাফর, ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা নোয়াখালী এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন। না, আমরা দেখলাম যে আমাদের সহকর্মীরা কিন্তু ভোট গণনার খবর জানাচ্ছিলেন। এখনো নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বলেনি যে শেষ পর্যন্ত কত পার্সেন্ট ভোট পড়েছে, তবে দুপুর 2টো পর্যন্ত আমরা দেখেছি যে 36,031টি কেন্দ্রে প্রায় 47.91% ভোট গ্রহণ করা হয়েছে। এখন ভোট গণনা চলছে। ভোট গণনার পরে আসলে বলা যাবে কি অবস্থা। এবং আমরা আসলে অনেকক্ষণই তো দেখলাম অনেকগুলো বিষয়, আমাদের দেশের মানুষজন আসলে কি ভাবছে এ নিয়ে আমরা সহকর্মীদের মাধ্যমে জেনেছি। এখন একটু স্টুডিওতে আমি যুক্ত হতে চাই সহকর্মী আশিক মাহমুদের সাথে। তার সাথে অতিথি আছেন 2 জন, তিনি অতিথিদের সাথে আলোচনা করবেন যে আজকে ভোট গ্রহণ এবং এই মুহূর্তে যে ভোট গণনা চলছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। আছেন নির্বাচনের সময়ে সাথে আছে আমি আশিক মাহমুদ। শেষ হলো বহুল প্রতীক্ষিত 13দশ জাতীয় সংসদ নির্বাচন। চলছে এখন ভোট গ্রহণ। এখন পর্যন্ত যে নানান তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য অনুসারে প্রায় 65% ভোট পড়েছে সারা দেশ জুড়ে। আমরা 2014, 2018 এবং 2024-এর নির্বাচন দেখেছি, যেটি বহুলভাবে বিতর্কিত ছিল। তারপরে জুলাই গণঅভ্যুত্থান এবং 5ই আগস্টের মধ্য দিয়ে আমরা 2026-এ আবার জাতীয় সংসদ নির্বাচন দেখছি। সেই জাতীয় সংসদ নির্বাচন কেমন হলো সেই আলোচনা করতে আমাদের সাথে আছেন সিদ্দিকুর রহমান খান, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রেজাউল করিম রনি, সম্পাদক জওয়ান। দুজনকেই স্বাগতম আমাদের সময়ের সেটে। শুরুতেই সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে আসতে চাই। কেমন দেখছেন, কেমন হলো এবারের নির্বাচনের ভোট গ্রহণ, এবারের নির্বাচন? ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে রনি ভাই আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত একটা জাতীয় সংসদ নির্বাচন, এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নানা কারণে আমাদের কাছে ব্যতিক্রম। প্রথমত হলো এই নির্বাচন হচ্ছে একদিকে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট, দুটো নির্বাচন আমাদের একদিনেই হলো, এবং জনগণ একদিকে যেমন তার প্রতিনিধি নির্বাচন করবেন আর আরেকদিকে জুলাই সনদের ব্যাপারে তার মতামত ব্যক্ত করবেন। ফলে এই নির্বাচনটিকে নিয়ে মানুষের যেমন একটা উৎসাহ উদ্দীপনা ছিল, তেমনি মানুষের মনের মধ্যে যে 2টা ভোট একত্রে দেয়া হবে, সেই ভোটটি কেমন করে দেয়া হবে এই নিয়েও মানুষের মধ্যে জল্পনা কল্পনা ছিল। সর্বোপরি বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ মুহূর্ত পর্যন্ত অনেকের মনের মধ্যে একটা আশঙ্কা ছিল 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনটি হবে কিনা, এই নিয়েও হলো। এবং আপনি দেখেন উসমান হাদির হত্যার বিচারকে কেন্দ্র করে নির্বাচনের মাত্র 4-5 দিন আগে যে ধরনের ঘটনা তৈরি হয়েছিল, সেই ঘটনাটাকে কেন্দ্র করে কিন্তু মানুষের মনের মধ্যে শঙ্কাটা তৈরি হয়েছিল আরও বেশি। এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দল, বিশেষ করে একটা জোটের কোনো মানে শরিক দলের প্রার্থীদের নানা রকমের বক্তব্যের মধ্য দিয়েও মানুষের মনের মধ্যে নির্বাচনটি 12 তারিখে হবে কিনা এ নিয়ে একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছিল। প্রথম কথা হলো যে আজকে এই সংশয়ের জায়গাটার অবসান হলো, যে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোট অনুষ্ঠিত হলো। দেখুন, বাংলাদেশের মানুষের দীর্ঘদিন পর তার একটা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। আপনি যেমনটা বলেছিলেন 2014 সালের পর থেকে মানুষ কিন্তু সেই অর্থে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ পায় নাই। ফলে এই নির্বাচন নিয়ে একটা মানুষের মানে একটা উৎসাহ ছিল, আর আশঙ্কাও ছিল। আবার আরেকটা বলি, আমরা এই নির্বাচনে আপনি দেখেন যে 43% ভোটার যারা জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছেন, এই রকম ভোটারের সংখ্যা প্রায় 43% ভোটার আছেন। তো ফলে নানা কারণে এই নির্বাচনটা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত ছিল। এবং আপনি একটু আগে যা বললেন যে নির্বাচন ইতিমধ্যে আমাদের 1 ঘন্টা হলো যে নির্বাচনের নির্ধারিত সময়, সেই সময় শেষ হয়েছে। এবং সারাদিনই আমরা আপনাদের মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে সারা দেশের ভোটের পরিস্থিতিও আমরা দেখছিলাম যে কিছু ক্ষেত্রে কিছু মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা, একজন দলীয় কর্মী কিন্তু খুলনাতে
নিহত হয়েছেন। জামাতে ইসলামীর লোকদের ধাক্কায় তিনি গাছের মধ্যে লেগে বিএনপির একজন নেতৃস্থানীয় ব্যক্তি তিনি কিন্তু আজকে নিহত হয়েছেন। কয়েক জায়গায় আমরা ভোটারের সংঘর্ষ দেখেছি, কিন্তু বাংলাদেশের সামগ্রিক নির্বাচনের যে ইতিহাস আমরা দেখি, সেই নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করলে আমরা মনে করব যে এই ভোটটা যেটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের ভোটটা কিন্তু একটা সুষ্ঠু হয়েছে। পরিসংখ্যানগতভাবেও অনেকে বলছেন যে এর আগের নির্বাচনগুলোতে সহিংসতার যে পরিসংখ্যান আপনি নির্বাচন প্রচারণাকালীন সময় থেকে দেখেন আজকে ভোট গ্রহণকালীন সময় পর্যন্ত যে নির্বাচনের সহিংসতার একটাও ঘটনা আমরা প্রত্যাশা করি না, কিন্তু সব প্রত্যাশা তো করলে হবে না, বাংলাদেশের বাস্তবতাটাও আমার মনে রাখতে হবে। সেইখানে যেগুলো হয়েছে সেগুলো খুব বড় রকমের ধর্তব্যের মধ্যে নাই, কিন্তু আমরা গতকাল থেকে খুবই একটা মানে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যে একটা জোটের পক্ষ থেকে, বিশেষ করে জামাত জোটের পক্ষ থেকে সারা দেশে যে ধরনের নির্বাচনকে আমরা বলবো যে প্রভাবিত করার জন্য অর্থ এবং অন্যভাবে তারা যে প্রচেষ্টা চালিয়েছিল, আমরা মনে করি যে সাধারণ মানুষ এবং তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি এবং একই সাথে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের যে সমস্ত এজেন্সিগুলো আছে তাদের তৎপরতার কারণে অনেকগুলো কিন্তু ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই তৎপরতা, এই ধরনের তৎপরতা সেটিকে দলীয়ভাবে নাকি আমাদের দেশে নির্বাচনী প্রক্রিয়ায় গেলে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা থাকে তাদের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি থাকে যে নির্বাচনে যেভাবেই হোক জিততে হবে, সেটি কালো টাকা হোক, সেটি ভোট কিনে হোক, মানে সেটি কি দলীয় পর্যায়ের সিদ্ধান্তই আপনার কাছে মনে হয়? মানে এই যে ঘটনাগুলো ঘটেছে গতকাল রাতে, দেখেন আপনি কারণ আমরা এই ধরনের কিছু সংখ্যায় অনেক কম হলেও কিছু অন্য অপোনেন্ট বিএনপি এবং সেই অংশের থেকেও আমরা সেই অভিযোগগুলো গণমাধ্যমে এসেছে, অল্প করে হলেও, তুলনামূলকভাবে অনেক অল্প হলেও কিন্তু এসেছে। ফলে এটি কি দলীয় কোনো মনোভাব নাকি এটি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিদ্বন্দ্বী তাদের এক ধরনের প্রার্থীদের এক ধরনের কারো যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে তাহলে এটা সামগ্রিকভাবে দলীয় সিদ্ধান্ত হিসেবে বিবেচনা আমরা করতে পারি না। বিচ্ছিন্ন একটা দুইটা ঘটনা যদি হতে পারে, কিন্তু যদি এটি ব্যাপক হারে হয় বা কোনো দলের পক্ষ থেকে আমরা এই ধরনের একটা প্রবণতা বেশি দেখতে পাই, তাহলে এটাকে আমাদের বুঝতে হবে যে নির্বাচনকে কেন্দ্র করে তাদের একটা দলীয় স্ট্র্যাটেজির অংশ হিসাবেও এই অপতৎপরতা হতে পারে। তো এইটি আমাদের কাছে কালকে একটা আশঙ্কা তৈরি করেছিল এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি যে সাধারণ মানুষের প্রতিরোধ এবং ইয়ার ফলে এটি কিছুটা হলেও, আমরা জানি না পর্দার অন্তরালে আরও কতটুকু কী করা গেছে, কিন্তু এটা হয়েছে। এবং আজকে যেটা ভোটার পরিসংখ্যানটা দেখেছেন, বাংলাদেশের 13টা জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস যদি দেখেন, সেখানে আওয়ামী লীগের মতো একটা দল যারা 15 বছর ক্ষমতার কে কুক্ষিগত রেখে বাংলাদেশে একটা ফেসিবাদী, এবং তারা দাবি করছিল যে বাংলাদেশে একটা বড় সংখ্যক জনসমর্থন তাদের আছে, ফলে এই নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন হবে, অংশগ্রহণ কেমন হবে, এগুলো নিয়েও কিন্তু একটা শঙ্কা হয়েছিল। কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশের নির্বাচনের এই 13টা নির্বাচনের ইতিহাস, প্রদত্ত ভোটের হার আমরা যদি দেখি, তাহলে দেখব যে এখানে কিন্তু ভোটারদেরও একটা বিরাট অংশগ্রহণ এই নির্বাচনের মধ্য দিয়ে। তার মানে আপনি বলেছেন যে ভোটের যেই ভোট নির্বাচনটি হলো, যে ভোট গ্রহণটি হলো, এখনো পর্যন্ত আপনার কাছে একটি অংশগ্রহণমূলক, একটি গ্রহণযোগ্য এবং ব্যাপক হারে মানুষের অংশগ্রহণের নির্বাচন দেখছেন। আপনার কাছে আবার আসবো, একই প্রশ্ন রেজাউল করিম রনি আপনার কাছে, সেই সাথে যে প্রসঙ্গটি উনি বলছিলেন যে আমরা গতকাল রাতে বেশ কিছু অঘটনা, নানান কিছুর তৎপরতা আমরা দেখতে পেয়েছি, মানে সেটি কি প্রভাব ফেললো এই নির্বাচনে, এই ভোটের মাঠে? জি ধন্যবাদ। প্রথমত যে যেখান থেকে দেখছেন আমাদেরকে সবাইকে আমার সালাম। দেখেন, এই নির্বাচনটাকে আমরা বলতেছিলাম যে আপনার বাংলাদেশকে জেতানো নির্বাচন। সেই বাংলাদেশকে জেতানো নির্বাচনের জন্য আমাদের যেটা দরকার ছিল নির্বাচন না, ভোটাধিকার নিশ্চিত করা। এবং ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনি জানেন যে একটা নির্বাচন একটা স্ট্যান্ডার্ড হলো যে কোনো একটা নির্বাচনে যদি 60 থেকে 70% ভোট কাস্টিং হয়, সেই নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে ধরা হয়। এটা হলো আন্তর্জাতিক আপনার স্ট্যান্ডার্ড এইভাবে। সেক্ষেত্রে ধরেন আমরা এখনও পর্যন্ত যে তথ্য আপনি শেয়ার করলেন এবং আমরা দেখতে পাচ্ছি, তাতে করে আমরা আশা করছি যে 70%-এর কাছাকাছি হয়তো ভোট কাস্টিং আমরা দেখতে পাবো সর্বশেষ। কারণ এখনো পর্যন্ত ভোট কাস্টিং শেষ হয়েছে 4:30টায়, কিন্তু অনেক জায়গায় কিন্তু ভোট কেন্দ্রের লাইনে যারা ছিলেন, ভোটারের লাইনে যারা ছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সবার ভোটই নেওয়া হবে। তো সেদিক থেকে আপনার এবং ভোট গণনা শুরু হয়ে গেছে অলরেডি বেশ কিছু কেন্দ্রে। তো সেই দিক থেকে আপনি যদি, এবং আপনার দুপুরের দিকে লাঞ্চ আওয়ারে একটু শিথিল থাকে সবসময়, আমরা জানি ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি, কিন্তু এরপরে
বিশেষ করে 2:30টার পরে 3টার পরে কিন্তু ব্যাপকভাবে ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকালে তো এক ধরনের ভোটারদের জনস্রোত আমি বলবো যে ভোট কেন্দ্রগুলোতে ছিল, সেটা আপনারা দেখিয়েছেন সারাদিনে সারা দেশের ভোট কেন্দ্রগুলো থেকে। তো এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনার 91 সালে যেটা আপনার গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন, যে কাঙ্ক্ষিত নির্বাচন, সেখানে ভোট পড়েছিল 55.5%, তারপরে 96-তে 75%, 75%, 2001-এও 75.6 এরকম, এবং 2008-এ যেটা অস্বাভাবিক নির্বাচন, যেটা কেউ একটা মেডিকেল হসপিটাল ডিজাইন নির্বাচন বলা হয়, সেখানে আমরা দেখেছি ভোট পড়েছিল 87%। তো সেদিক থেকে আপনি যদি চিন্তা করেন, ধরেন একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য স্ট্যান্ডার্ড যে যেই ভোটারদের অংশগ্রহণমূলক যে, এবং বিভিন্ন সেক্টর, মাইনরিটি, হিন্দু, খ্রিস্টান, নানা কমিউনিটির ভোটারদের অংশগ্রহণ করা, এবং আওয়ামী লীগের ভোটও যদি আপনি ওই অর্থে ভোটারদের কোনো পরিচয় নির্ধারণ করা উচিত না ভোট দেওয়ার আগ পর্যন্ত। ভোট দেওয়ার আগ পর্যন্ত ভোটারদের পরিচয় শুধুমাত্র ভোটার, সে আওয়ামী লীগের ভোটার না, সে এনসিপির না, জামাতের না, বিএনপির না। সেদিক থেকে এবং আরেকটা কথা আমি এখানে যুক্ত করব, আমি বারবার বলছিলাম যে নির্বাচন হওয়াটাই সবচেয়ে বড় সংস্কার, কারণ এই নির্বাচনটা কিন্তু তথাকথিত নির্বাচন না। আমি আগেই বললাম যেটা, এই নির্বাচনের মধ্যে একটা জিনিস হলো ভোটাধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন। জনগণের ভোটাধিকার করার সাথে রাষ্ট্রের ক্ষমতার সাথে মানুষের সম্পর্ক স্থাপনের একটা প্র্যাকটিক্যাল এবং ব্যবহারিক এবং একটা মানসিক সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক থেকে বঞ্চিত ছিল বাংলাদেশের জনগণ। আপনি যদি ছলে বলে কৌশলে নির্বাচনটা করে, ভোটাধিকার হরণ করামূলক নির্বাচন যে বিগত দিনে আমরা দেখেছি, সেটা করে যখন আপনি ক্ষমতায় যান, তখন বেসিক্যালি আপনি জনগণের এজেন্সিকে নাই করে দেন, ক্ষমতার সাথে জনগণের সম্পর্কে কাট আপ করে দেন, দিয়ে ক্ষমতাটাকে একটা দলের পৈতৃক সম্পত্তিতে পরিণত করেন। সেই জায়গা থেকে গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় সংস্কার, সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া বলবো, গণতান্ত্রিক স্টেপ, গণতান্ত্রিক আপনার পদক্ষেপ বলবো এই নির্বাচনটাকে। এখন কথা হলো এই নির্বাচনই সব কথা নয়, ভোটাধিকার প্রয়োগী সব কথা নয়। একটা ভোটের, একটা নির্বাচনের স্টেপ হলো কিভাবে শুরু হয়, তফসিল ঘোষণা, তারপরে ভোটের দিন, ভোট অনুষ্ঠান, ভোট গ্রহণ, ভোট প্রিজার্ভ, ভোট কাউন্ট, ফলাফল ঘোষণা, সরকার গঠন। এই বাকি প্রক্রিয়াগুলোর দিকে জনগণ সজাগ দৃষ্টি রাখছে। এবং এই ভোটটা যেভাবে যারা নির্বাচনী হবে না এরকম বাংলাদেশের এক শ্রেণীর, আমি বলবো যে একটা উইশফুল বুদ্ধিজীবী যারা, তারা তো নির্বাচন বিরোধী একটা বড় অবস্থান নিয়ে রাখছিল। কতিপয় নিরপেক্ষ বুদ্ধিজীবী বিশেষ একটা দলের এজেন্সি নিয়ে নির্বাচন বিরোধী বয়ান গত 1.5 বছর ধরে এখানে উৎপাদন করেছে, যেখানে আমরা বলেছিলাম নির্বাচনবিহীন যে কোনো ক্ষমতা, ভোটবিহীন যে কোনো ক্ষমতা একটা হাসিনার মডেল। ফলে সংস্কার বনাম নির্বাচন, গণভোট বনাম নির্বাচন, এরকম নানা রকম ইত্যকার, আপনার ধরেন যে স্টুপিড বিষয়গুলো বিচার সংস্কার, তারপরে নির্বাচন। ফলে এটার মধ্য দিয়ে আমরা দেখা গেছে, এবং গণ অভ্যুত্থানকে ব্যবহার করা হয়েছে, গণ অভ্যুত্থানকে দোহাই দেওয়া হয়েছে। ফলে নির্বাচনের মধ্য দিয়ে বরং গণ অভ্যুত্থানের গণস্বার্থ প্রোটেক্ট হবে, যদি বাকি যে প্রক্রিয়াগুলোর কথা আমি একটু আগে বললাম সেগুলো যদি এনশিওর করা যায়। ফলে এখন আমাদের সামনে মূল চ্যালেঞ্জ হলো, আমরা জনস্রোত দেখেছি, আমরা ভোটারদেরকে অন্য কোনো পরিচয়ে পরিচিত করাইতে চাই না। আমরা বলতে চাই না এটা আওয়ামী লীগের ভোটার, বিএনপির ভোটার, এনসিপির ভোটার। এরা বাংলাদেশের জনগণ, তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন স্বতঃস্ফূর্তভাবে, বিপুল সংখ্যক ভোটার নাগরিক ভোট দিয়েছেন, এবং এই যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা ভোট দিয়েছেন, বিপুল সংখ্যক ভোটার দীর্ঘ সময় ধরে ভোটাধিকার বঞ্চিত। স্যার বললেন 43% জনগোষ্ঠী যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। ফলে সবার আকাঙ্ক্ষা হলো একটা গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা, যেটার মোটো হলো সবার আগে বাংলাদেশ, দল যার যার, রাষ্ট্র সবার। এই জায়গার থেকে এখন আমাদের দায়িত্ব হলো উৎসাহ উদ্দীপনা এবং ব্যাপক গণজোয়ার, ভোটার জোয়ারের মধ্য দিয়ে যেভাবে ভোট কাস্ট হয়েছে, রেজাল্টটাও এই অনুযায়ী হতে হবে, রেজাল্টেও এটা রিফ্লেক্ট থাকতে হবে। রেজাল্টে কোনো ম্যাথমেটিক্যাল ইঞ্জিনিয়ারিং জনগণ অ্যালাউ করবে না। ফলে কোনোরকম কোনো ত্রুটি রাখা যাবে না। এবং 42,000-এর মতো ভোট কেন্দ্র আপনার রিপোর্টে বললেন, 42,000 থেকে বেশি, প্রায় 43,600 সামথিং। তো সেখানে 5 শতাধিক কেন্দ্রে গেঞ্জাম, মানে গোলযোগ বা গন্ডগোলের খবর পাওয়া গেছে। সেইটা না হইলে খুব ভালো হইতো, স্যার বলেছেন সেটা কাঙ্ক্ষিত না, কিন্তু বাংলাদেশের কালচারে কিন্তু কালচার অনুযায়ী চিন্তা করে এইটা আমি বলবো অভূতপূর্ব সাফল্য। এবং এই সাফল্যের কৃতিত্ব প্রথমত বাংলাদেশের জনগণের, দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলোর, তৃতীয়ত সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইলেকশন কমিশন এবং যারা দায়িত্ব পালন করেছেন সবার। ফলে সম্মিলিত প্রচেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে। কারণ এই জিনিসটাই অসম্ভব চিন্তা করা হয়েছিল, যেহেতু নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি নানা পক্ষ অ্যাক্টিভ ছিল। ভেতর থেকে নির্বাচন চাই না এই অংশ ছিল, নির্বাচন চাই নাই তাদেরও নির্বাচনে আসতে হয়েছে।
ফলে এখানে এবং নির্বাচন তফসিল ঘোষণার পরে হাদি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নির্বাচনের যাত্রা শুরু হয়েছে, ফলে একটা রক্তাক্ত যাত্রা ছিল। সেই টোটাল কন্ডিশন এবং আপনি সার্কামস্টেন্স যদি বিবেচনা করেন, এখনও পর্যন্ত যেই বিচ্ছিন্ন ঘটনাগুলোর কথা আমরা বললাম এর বাইরেও, এবং এইটাও হইতো না, এটার কারণটা আমি এখানে ব্যাখ্যা করি। সোশ্যাল মিডিয়াতে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর মধ্য দিয়ে মাঠে এই তিক্ত অবস্থা তৈরি করা হয়েছে, যে কারণে ভায়োলেন্সগুলো এই লেভেলে হইতো না, আরও কমানো যেত। ফলে এই কৃতিত্ব আমি বলবো সার্বিকভাবে সমস্ত জনগণের, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের ক্ষেত্রে এখন আমি বলবো যে দ্রুত সময়ের মধ্যে মানুষ ভোট দেওয়ার পরে রেজাল্টের জন্য অপেক্ষা করে, এখন দ্রুত সময়ের মধ্যে তারা ফলাফল ঘোষণা করবেন, সরকার গঠনের বাকি যে আনুষ্ঠানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো শুরু করবেন, সেই আশাবাদী আমরা ব্যক্ত করতে চাই, এবং বাংলাদেশের জনগণই সেই প্রক্রিয়া দেখার অপেক্ষায় আছে। রনি ভাই, এই আমাদের হাতে খুব অল্প সময় আছে, আমরা দর্শকদেরকে খুব মাস আকারে লাইভ দেখাতে চাই যে কীভাবে ভোট গ্রহণ হচ্ছে, কি কোন বিভিন্ন জায়গায়। আপনারা হয়তো জানেন যে আমরা বাংলাদেশের প্রায় 150 থেকে বেশি জায়গা থেকে লাইভ করছি গতকাল রাত থেকেই। স্যার, দুইটা বিষয় একটু ছোট করে আলাপ করতে চাই। প্রথম বিষয়টি হচ্ছে যে একটা আলোচনা ছিল যে এই নির্বাচনে ফলাফল যদি খুবই বড় সংখ্যায় একটি রাজনৈতিক দলের পক্ষে যায়, তাহলে একটা সাস্টেনেবল ডেমোক্রেসি দেখার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা তৈরি হয়। এই গল্পটা, এই আলোচনাটা কিন্তু রাজনৈতিক টেবিলে ছিল। তো এরকম যদি কোনো রেজাল্ট আসে, সেই ক্ষেত্রে আপনার যদি ব্রিফলি, কারণ আরও একটি বিষয় আমরা একটু আলোচনা করতে চাই, যদি আপনার ব্রিফলি এটা আলোচনাটা করেন। দেখুন, বাংলাদেশের অতীত অভিজ্ঞতাতে আমরা যেটা দেখেছি যে অনেক সময় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এটা পৃথিবীর ইতিহাসে সবসময় যে অনেক বড় রকমের যদি সংখ্যাগরিষ্ঠতা হয় তাহলে পার্লামেন্ট কিন্তু কার্যকর হয় না, এবং যে দলগুলো হয় সেগুলো কিছুটা আমরা দেখেছি যে তাদের মধ্যে একটা ফেসিবাদী হয়ে ওঠার বা তাদের মধ্যে একটা কর্তৃত্ববাদী মানসিকতা তৈরির একটা টেন্ডেন্সি গ্রো করে। ফলে আমরা চাই যে একটা আসলে কার্যকর সংসদ হোক। এখন এই দেশের মানুষ, আমরা কিন্তু আমি আপনি কেউ জানি না, ভোট দিয়েছে, কিন্তু কে কাকে ভোট দিয়েছে সেটা তো আমরা জানি না। আমাদের অপেক্ষা করতে হবে যে কোন ধরনের ফলাফল আসবে। তবে আমার কাছে এইবার যেটি মনে হয়, যারা যে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, তাদের মনের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা কাজ করবে 24-এর যে অভিজ্ঞতা। এবং সেইখানে আমরা তো দেখেছি যে বিপুল সংখ্যক ভোট নিয়ে যারা তথাকথিত ভোট নিয়ে নিজেদের পেশিবাদী হয়ে যাওয়ার বা কর্তৃত্ববাদী হয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে কি পরিণতি হতে পারে এই কথা কিন্তু সবার মনের মধ্যে থাকবে। আর এই সরকার, যারাই যদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েও কেউ যদি সরকার গঠন করে, সেই ক্ষেত্রেও আমাদের কাছে একটা জিনিস সবসময় মনে থাকবে, এরা কিন্তু একটা জবাবদিহিতার জায়গায় থাকবেন, কেননা জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এবং জুলাই গণঅভ্যুত্থান, এবং হলো জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করেন। এই জবাবদিহিতার জায়গাটা তাদের মধ্যে থাকবে, যেটা আগের সরকার যারা বিপুল সংখ্যক তথাকথিত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে যে ফেসিবাদী হয়ে যাওয়া হয়েছিল, আগামী দিনে যদি তারা বড় রকমের কেউ যদি একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে, তাহলেও তাদের মধ্যে একই চরিত্র ধারণ করা সম্ভব হবে না, সুযোগ নেই। রনি ভাই, আপনার এখানে বিষয় আলোচনাটা একটা বড় আলোচনা কিন্তু ছিল যে যেহেতু বিএনপি একটি বড় রাজনৈতিক দল, সেই তুলনায় জামাতে ইসলাম আর ছোট রাজনৈতিক দল, তো একটা আলোচনা ছিল যে যদি ব্যাপক হারে বিএনপি একটি বড় সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসে বা যে কোনো দলে দেখেন, এটা কোনো সমস্যা না। কেন সমস্যা না? বিএনপি যদি 300 আসনও জয়লাভ করে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই আমি বলি, শুনতে উইয়ার্ড লাগবে। বিএনপির রাজনীতিটা কি? লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্স। কারণ ডেমোক্রেসি সাস্টেন করে কিভাবে? স্বচ্ছতা, জবাবদিহিতা, এগুলোর মধ্য দিয়ে। আপনি কত আসন পাচ্ছেন এটা তো ইম্পর্টেন্ট না, আপনি কি শাসন দিচ্ছেন এটা ইম্পর্টেন্ট। বিএনপি চাইলেও আওয়ামী লীগ হতে পারবে না, 10,000 বছর রাজনীতি করলে পারবে না। যদি পারতো তাহলে আওয়ামী লীগকে ফালাইতে পারতো একাই। আওয়ামী লীগকে সম্মিলিত গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগের বিদায় হয়েছে। এই গণ অভ্যুত্থানের ক্রেডিটকে কেন্দ্র করে, ক্রেডিটকে আপনার নিজেদের মতাদর্শিক রাজনীতির আলোকে ব্যাখ্যা করে হাসিনা যেরকম 71কে পুঁজি করে রাজনীতি করার চেষ্টা করেছিল, জুলাই গণ অভ্যুত্থানকে পুঁজি করে এক ধরনের রাজনৈতিক দল এই চেষ্টা করেছিল। এবং আমার ধারণা ভোটের মাধ্যমে তারা এটার জবাব পেয়ে যাওয়ার কথা। আমরা রেজাল্ট হইলে সেটার জবাব হয়তো দেখব। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে বাজারে এই ন্যারেটিভটা সরা হয়েছে ভোটার, এটার কারণ কি? এটার মূল আপনার কি বলে, যেটা মূল কারণটা হলো তারা ক্ষমতার ভাগ চায়, জাতীয় সরকারের নামে তথাকথিত ভাগ বাটোয়ারা সরকারে চায়। জনগণ যদি আপনাকে ভোট দেয়, জনগণ যদি আপনাকে ভোটাল মেজরিটি দেয়, আপনার দায়িত্ব জনগণের প্রতি, আপনার দায়িত্ব আপনার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রতি না। দলগুলোর প্রতি দায়িত্ব আছে, ওটা অন্য দায়িত্ব। সেটা হলো তারা আপনার প্রতিযোগী, তারা আপনার কলিগ, তাদের প্রতি দায়িত্ব আলাদা। কিন্তু জনগণ যদি আপনাকে ব্রুটাল মেজরিটি দেয়, দিয়ে যদি সংসদে পাঠায়,
আপনার দায়িত্ব জনগণের প্রতি। আপনার দায়িত্ব এটা না ভোটার মেজরিটির কারণে এবার ক্ষমতাটা দখল করা, দলের সম্পত্তি বানানো। নো, এটা হলো একটা ট্রাইবাল পলিটিক্স যারা করছে, যা ফ্যাসিবাদী রাজনীতি যারা করছে, এটা আওয়ামী লীগের খাস ছিল। ফলে বিএনপি যদি ভোটার মেজরিটিও পায় সেই ক্ষেত্রে বা কোনো রকম সরকার গঠন করে খুব বেশি তফাৎ হবে না, কারণ তার পলিটিক্যাল মোরাল যেটা, তার পলিটিক্যাল স্ট্যান্ড যেটা, সেটা হলো একটা ডেমোক্রেটিক প্রিন্সিপাল অনুযায়ী সে রাজনীতি করবে। সে তার রাজনীতির মূল মঠটা কি, দল যার যার রাষ্ট্রসভার। মানে সেই ক্ষেত্রে বিএনপি যদি বড় মেজরিটি পায়, আপনার প্রশ্নের একদম স্পেসিফিক উত্তর, তাহলে কিন্তু সরকার যেটা গঠন করবে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠন করার পরে এই রাষ্ট্রের মালিকানাটা আর কিন্তু বিএনপির হাতে থাকবে না। ভোট দেওয়ার পরে বিএনপি যদি 51% লোকের ভোটেও যদি সরকার গঠন করে, ধরে নিলাম হাইপোথেটিক্যালি, সে 100% লোকের জনপ্রতিনিধিত্ব করে, 100% নাগরিকের প্রতিনিধিত্ব করে, সরকারটা তখন কিন্তু বিএনপির সরকার না, জনগণের সরকার, যেহেতু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। ফলে বিএনপি কত বেশি আসন পাইল, কত মেজরিটি পাইল, সেইটার সাথে মানে আপনার ধরেন রাষ্ট্র ফ্যাসিবাদী হচ্ছে কি হচ্ছে এর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হইল তার শাসনতান্ত্রিক কাঠামোর মধ্যে গণতন্ত্র আছে কি নাই সেটা দিয়ে নির্ধারিত হবে, সেই সিট দিয়ে না। সেই সাথে খুব ছোট্ট করে যদি একটা প্রশ্ন করে, যদি এই রেজাল্টটা যদি এরকম না হয়ে যে এটি যদি খুব কাছাকাছি কম্পিটিশনের একটা রেজাল্ট হয়, কাছাকাছি সংখ্যার একটা রেজাল্ট হয়, সেটি আগামী দিনের যে সরকার গঠিত হবে সেটি কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে? কোনো প্রভাব ফেলবে না। আমি কেন বলি আপনাকে, কারণ সংক্ষেপে কিন্তু অলরেডি আমরা দেখে ফেলেছি কোন রাজনৈতিক দলগুলো কি রাজনীতি প্রপোজ করছে। আপনি জুলাই গণঅভ্যুত্থানের নামে একটা ফ্যাসিবাদী রাজনীতি প্রপোজ করছেন, আপনার সমালোচনা করলে আপনি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছেন, আপনি সত্য মিথ্যা ছড়াচ্ছেন, আপনি বেশি শক্তি ব্যবহার করছেন, টাকা ব্যবহার করছেন, হ্যাঁ, কিন্তু আপনি সবচেয়ে বেশি সংস্কারের ব্যাপারে আগ্রহী, আপনি সবচেয়ে বেশি জুলাই বিক্রি করছেন। আবার অ্যাট দ্য সেম টাইম একটা দল প্রোপাগান্ডা বাদ দিয়ে পরিকল্পনা দিকে আগাচ্ছে। ফলে এই নির্বাচনটা কি মোটা দাগে, এই নির্বাচনটা হলো প্রোপাগান্ডা ভার্সেস পরিকল্পনা নির্বাচন। সো যেখানে পরিকল্পনা আছে সেখানে প্রোপাগান্ডার রাজনীতি যদি ফর টাইম বিং আগায়াও যায়, আপনি যেটা বললেন এন্ড অফ দ্য ডে পরিকল্পনা। এবং আপনাকে একটু থামাচ্ছি, বাহাদি আমি যে আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে আজ ভোটাধিকার প্রয়োগ করেছে, ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার সেটি আন্তরিকভাবে বাস্তবায়ন করবে। গণতন্ত্রগামী জনগণকে উদাত্ত আহ্বান জানাই আমরা, ভোটের ফলাফল নিশ্চিত করার পূর্বে কেউ ভোট কেন্দ্র যেন ত্যাগ না করেন, এবং বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনে যারা নেতৃবৃন্দ নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা যেন গণনা ও ফলাফল ঘোষণার সময় সেখানে উপস্থিত থাকেন, যেন কোনো ধরনের অসঙ্গতি তৈরি করা না হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয়, গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। বাংলাদেশের বিজয় আসন্ন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি মনে হয় যে ডক্টর মাহাদি আমিন তার যে লিখিত বক্তব্য যেটি দিয়েছেন তার মধ্যে থেকে এই ব্যাপারে সুস্পষ্টভাবে এই কার্যক্রমের সাথে নির্বাচন পরিচালনার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। আপাত দৃষ্টিতে সেই ক্ষেত্রে আমাদের অবস্থানটা খুবই পরিষ্কার যে আমরা মনে করি যে নির্বাচনের প্রক্রিয়ার একটি অংশ এখনো বাকি আছে, সেটা হচ্ছে গণনা, এবং তারপরে বোধহয় প্রকৃতপক্ষে মতামত দেওয়া হলে সেটি হবে প্রকৃত মতামত। তাছাড়া একটু অ্যাড করা, প্রায় 43,000 সেন্টার ধরে নির্বাচন হয়েছে, আমরা সব সেন্টার থেকে পরবর্তীতে আমরা সেটি জানাবো। একটা বিষয় জানতে চাচ্ছি যে জামায়াতের আমিরের অভিযোগ করেছে কুমিল্লার কয়েকটি কেন্দ্রের মধ্যে বিশৃঙ্খলা হয়েছে, বিএনপি নেতাকর্মীরা এটা করেছে, পরবর্তীতে ভোট বন্ধ ছিল, সেনাবাহিনীর হস্তক্ষেপে আবার চালু হয়েছে। না, উনি তো এটাও বলেছেন যে ছোটোখাটো বিষয়গুলোকে উনি ওভারলুক করতে চান, বড় কোনো বিষয় হলে অভিযোগ করবেন।